একজন অচেনা মানুষ, কোনো পরিচয়পত্র নেই, কোনো সরকারি নোটিশ নেই, কোনো ফোন নম্বর নেই, কিন্তু তিনি জানেন এমন কিছু যা জানার কথা নয় সাধারণ কারো। তিনি সরাসরি পৌঁছে গেলেন এক প্রাক্তন বিধায়কের বাড়িতে। তারপর বললেন মাত্র কয়েকটি কথা। আপনার ফাইল দিল্লি যাচ্ছে, যোগাযোগ করুন, আর যদি না পারেন পালিয়ে যান। পালিয়ে যান? কেন পালিয়ে যাবেন? কার কাছ থেকে পালাবেন? কিসের ভয়ে পালাবেন? আর সব থেকে বড় প্রশ্ন, এই রহস্যময় ব্যক্তি কে? আজকের এই প্রতিবেদনে আমরা খুঁজব সেই প্রশ্নের উত্তর। কারণ রাজনৈতিক মহলে এখন ঘুরছে একটাই জল্পনা, এটা কি নিছক প্রতারণা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক খেলা? রাজ্যে ক্ষমতার পালাবদলের পর রাজনৈতিক বাতাস বদলেছে। যে নেতারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রে, তাদের অনেকেই এখন তদন্তের মুখে। যে নামগুলো একসময় প্রশাসনের করিডোরে প্রভাব বিস্তার করত, তাদের অনেকের নামই এখন উঠে আসছে অভিযোগপত্রে। কোথাও দুর্নীতির অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ, কোথাও আবার পুরনো ফাইল খুলে নতুন তদন্ত। আর এই পরিস্থিতিতে রাজনৈতিক অন্দরমহলে সব থেকে বেশি উচ্চারিত শব্দ ফাইল। কার ফাইল কোথায়, কার বিরুদ্ধে কী অভিযোগ, কোন ফাইল কখন খুলবে, এই নিয়ে চলছে জল্পনা। আর ঠিক এই আবহেই ঘটে যায় এমন একটা ঘটনা যা যেন কোনো রাজনৈতিক থ্রিলার সিনেমার দৃশ্য। শনিবার 27শে জুন দিনটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। হুগলির চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে জেলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ অসিত মজুমদার ব্যস্ত ছিলেন সাংগঠনিক কাজে। সামনে বড় রাজনৈতিক কর্মসূচি, দলের বৈঠক, জেলা জুড়ে প্রস্তুতি, সব কিছুই চলছিল পরিকল্পনা মতো। কিন্তু তখনও কেউ জানতেন না কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে এক অদ্ভুত রহস্যের গল্প। দরজায় কড়া নাড়েন এক ব্যক্তি, চেহারা সাধারণ, আচরণ স্বাভাবিক, কিন্তু তার কথাগুলো ছিল একেবারেই অস্বাভাবিক। তিনি দাবি করেন অসিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত একটা ফাইল নাকি দিল্লিতে পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন অবিলম্বে সিবিআই এর ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করা উচিত। শুনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন, কিসের জন্য, কোথা থেকে এলো এই তথ্য? আর সব থেকে গুরুত্বপূর্ণ, এই তথ্য দেবার অধিকারী বা তাকে কে দিল? গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। কারণ প্রাক্তন বিধায়ক যখন জানান যে তিনি এখনই কোথাও যেতে পারবেন না, তখন ওই ব্যক্তি এমন একটা কথা বলেন যা পুরো ঘটনাকে রহস্যে ঢেকে দেয়। তিনি বলেন, তাহলে পালিয়ে যান। পালিয়ে যান? একজন অচেনা মানুষ, কোনো সরকারি পরিচয় নেই, কোনো তদন্তকারী সংস্থার নোটিশ নেই, কোনো মামলার নম্বর নেই, কিন্তু তিনি এসে বলছেন পালিয়ে যান। প্রশ্ন উঠতেই পারে, এটা কি সতর্কবার্তা, নাকি ভয় দেখানোর চেষ্টা, নাকি কারো পাঠানো গোপন বার্তা? কি বলছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার? আসুন শোনাই এবার আপনাদের। দেখুন, পরশুদিন 27 তারিখ আমার জেলার মিটিং ছিল। সকালবেলা 7টা নাগাদ একটা অপরিচিত ব্যক্তি এলো, আমাকে বলল, আপনি বছর 5 আগে আমার অনেক উপকার করেছেন, তাই আপনাকে একটা সংবাদ দিতে এলাম। আমি বললাম, কী সংবাদ? বলল, আপনার ফাইল দিল্লি যাচ্ছে সিবিআই এর, আপনি প্রবীণ সুদ অথবা রাজেশ প্রধান, ডেপুটি ডাইরেক্টর, প্রবীণ সুদ ডাইরেক্টর রাজেশ প্রধান, ডেপুটি ডাইরেক্টর, এদের সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে দিল্লি নিয়ে যাব। তা আমি বললাম, ভাই আজকে আমার মিটিং আছে, মরে গেলেও দিল্লি যাওয়া সম্ভব না। তা বলছে, তাহলে আপনি পালিয়ে যান। আমি বললাম, আমি কেন পালাবো? সিবিআই যদি আসে, পালাবো কেন? আমি যেখানেই যাব সেখান থেকে ধরবে। আমার কাছে যা তথ্য প্রমাণ চাইবে দেব, আমি তথ্য প্রমাণ দিতে তো অসুবিধা নেই। আর কি কারণে আসবে সিবিআই? কে আমার নামে কমপ্লেন করেছে? বলছে না, এরকম কি ওই সিন্ডিকেট আর তোলাবাজি। আনলাম, কমপ্লেন লাগবে তো, যে কার সিন্ডিকেট আমি করলাম, কার সাথে তোলাবাজি করলাম, এমনি এমনি হয়ে যাবে, কে লিখে দিল না দিল। বললো, না স্যার, আপনার বিপদ হবে। আনলাম, ভাই আমি বাড়ি ছেড়ে যাব না, আর দিল্লিতে যাব কিনা তোমাকে পরে বলবো, তোমার কন্ট্যাক্ট নাম্বার আর তোমার নাম দাও। বললে, না, আমার নাম দেওয়া বিপদ, আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো না, আমার বিপদ হয়ে যাবে।
আমি বললাম তুমি এতটা উপকার করতে এলে আর নাম কন্ট্যাক্ট নাম্বার দেবে না, দাও না। না বা আমি নাম কন্ট্যাক্ট নাম্বার দেব না, আপনি চিন্তা করুন, আমি আবার কাল আসবো, মানে 28 তারিখ আসবে। 28 তারিখ এলো না, আজকে 29 তারিখ। আজকে আবার সেই একই টাইমে সকাল 7টায়, সেদিন এসছিল 7টা থেকে 7টা 18, আজকে এসছে এরকম 7টা থেকে 7টা 10-15। এসে আমার ভাই ছিল, সে খুলে দিল, বলল পেছনের দরজায় এসছে, আবার পেছনের দরজা দিয়ে। আমার ভাই বলল না আপনি সামনের দরজা দিয়ে আসুন, শাটার খুলছি। তার শাটার খুললো, এসে বসলো। আমি এলাম, বললো আপনি দিল্লি যাওয়ার জন্য রেডি, যোগাযোগ করেছেন? আমি বললাম কেন আমি দিল্লি যাব? তুমি তোমার নাম ফোন নাম্বার বলো, তোমার সাথে যোগাযোগ করবো, নাম ফোন নাম্বার বলো। আমার আজকে অনেক কাজ আছে, আমার আজকে অনেক কাজ আছে বলে বেরিয়ে চলে গেল। কিচ্ছু নেই, বলছে আমি সিবিআই অফিসে চাকরি করি। না, নাম বলছে না, ফোন নাম্বার দিচ্ছে না, আবার কার্ড দেখাবে। আমি কাল রাতে আইসি সাহেবকে বলে এসেছিলাম মৌখিকভাবে, আজকে সকালে আমি কমপ্লেন করেছি আইসি চুচুড়াকে, এবং তার কপিও দিয়েছি সিপি চন্দননগর সাব ডিভিশন, 2 জায়গায় আমি জানিয়ে রেখেছি। আমার উকিলদেরও জানিয়েছি। আমি ওর কালকের পেন ড্রাইভ বের করে রেখেছি। আজকে আমার ভাইয়ের ফোনে ওর ছবি আছে, পেন ড্রাইভ করিনি, করে নেব। কি মনে হবে বলুন তো? কেউ না কেউ তো করাচ্ছে, কেউ না কেউ তো করাচ্ছে। সিবিআই হলে সিবিআই এর স্পেসিফিক কেস হবে, নাম্বার হবে, কার কমপ্লেন হয়েছে আমাকে নোটিশ দেবে, ডাকবে। আমি তো অল টাইম ফেস করতে রাজি। এমন কিছু ঘটলে নিশ্চয়ই আমি সাহায্য করব, আমি তো পালিয়ে যাব না। ও বলছে পালিয়ে যাও, নাম ঠিকানা কিচ্ছুই দিচ্ছে না, তা কি বলবো আমি বলুন? একটু ভেবে দেখুন, যদি সত্যিই কোনো তদন্ত চলতো তাহলে কি এইভাবে কোনো ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করতেন? যদি সত্যিই কোনো সরকারি সংস্থা কাউকে ডাকতে চাইতো তাহলে কি কোনো নোটিশ থাকতো না? তাহলে এই ব্যক্তির ভূমিকা কি? তিনি কি সত্যিই কোনো তথ্য জানতেন, নাকি তিনি নিজেই ছিলেন একটা পরিকল্পনার অংশ? প্রথম দিনের ঘটনা এখানেই শেষ, কিন্তু রহস্য আরও ঘনীভূত হয় পরের ঘটনায়। কারণ কয়েকদিন পর আবার ফিরে আসেন সেই ব্যক্তি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আবার আসেন, আবার একই বাড়িতে, আবার একই বিষয়ে কথা বলতে। এবার তিনি জানতে চান দিল্লিতে যোগাযোগ করা হয়েছে কিনা, কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, অর্থাৎ বিষয়টা নিয়ে তার অস্বাভাবিক আগ্রহ ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।